প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সান্ধ্য অভিবাদন জানিয়ে শুরু করছি আজকে এক অনন্য আলোচনা এবং একজন পরিব্রাজকের সামনে আজকে এই আলোচনা রাখবো আমরা। আপনারা জানেন যে দেশ জুড়ে অসংখ্য গবেষকরা ভারতের আদি মানুষের বিবর্তনের জন্যে এবং তাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি এবং বিচারধারা প্রতিষ্ঠার জন্যে একেবারে অধুনা কালের ব্রাহ্মণ্যবাদকে কেন্দ্রীয় আলোচনার ফোকাসে এনে একটা ধারণা গড়ে তোলার চেষ্টা করছে এবং কথায় কথায় ৫,০০০ বছরের একটা ইতিহাসের চর্চার মধ্যে তারা আবদ্ধ থাকছেন, যা সম্পূর্ণভাবেই এই যে ইতিহাসটা রচিত হয়েছে তা মাইথোলজি নির্ভর এবং ইংরেজ আমলে গড়ে উঠেছে এই যে আলোচনার পরিধি। তারা ভুলে যাচ্ছেন যে এই ভূখণ্ডে হোমো সেপিয়েন্সের পদার্পণ ঘটেছে ৬৫,০০০ বছর আগে এবং সেই মানুষগুলি পর্যায়ক্রমে তারা নিষাদ যুগ, গুহাজীবী, কৃষি, গ্রাম সভা, নগর সভ্যতা প্রতিষ্ঠা করে এই যে আমাদের দেশ এর আগে ছিল গন্ডোয়ানা, জম্বুদ্বীপ এবং পরবর্তীকালে এই ভারত রাষ্ট্র গড়ে তুলেছে। বিবর্তনের পথে উৎস মূলের সন্ধান করতে চাইছেন না অনেকেই। তারা গড্ডালিকার স্রোতে ভেসে গিয়ে ভেসে থাকতে ভালোবাসছে, কারণ তাতে বাজারটা নাকি বেশি আর কামাইও বেশ ভালো আছে। আর সেই জন্যে এই গড্ডালিকার প্রবাহে তারা ভেসে যায়। কিন্তু কতিপয় মানুষ আছে যারা এই বাজারের কথা না ভেবে একেবারে শিকড়ের অনুসন্ধান করে যে পূর্বপুরুষরা এই সভ্যতা গড়ে তুলেছিল তাদের উৎসমূলে প্রবেশ করতে চায়। আপনারা জানেন যে শিকড় ছাড়া গাছ হয় না, আর শিকড় ছাড়া কোনো বৃক্ষ মহীরুহ হতে পারে না। এই রকম এক যুবা অনুসন্ধানকারী পরিব্রাজক শিক্ষক অতনু প্রধান। আজকের সান্ধ্য আলোচনায় অতনুকে আমরা স্বাগত জানাচ্ছি। নমস্কার ভয়েস অফ বহুজনের সমস্ত দর্শকদের এবং আমার প্রিয় মানুষ মাননীয় শরদিন্দু বিশ্বাস মহাশয়কে এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনায় আমাকে বক্তা হিসেবে আমন্ত্রণ জানাবার জন্য। বেশ বেশ। অতনুর সাথে আমার প্রথম পরিচয় হয়েছিল ২০১৪ সালে। আমরা ৩ জনের একটা দল মোগলমারি পরিদর্শনে গিয়েছিলাম। এই দলে ছিলেন ভান্তে বধিপাল, হেমেন্দু বিকাশ চৌধুরী এবং আমি মোগলমারি পরিদর্শনের পরে জগৎজ্যোতি নামক একটি পত্রিকায় ইতিহাসের আলোকে মোগলমারি বলে একটি প্রবন্ধ রচনা করেছিলাম। আর এই প্রবন্ধ রচনা করার পরে ভট্টর কলেজের সঙ্গে আমার একটা বিবাদ বেঁধেছিল। তারা মোগল এবং পাঠানদের যুদ্ধের একটা বিষয়কে তুলে আনার চেষ্টা করেছিল। আমার সেটা মনে হয়নি। আর এই মনে হয়নি বিষয়টি আমি শেয়ার করেছিলাম আজকের যিনি পরিব্রাজক, যুব পরিব্রাজক অতনুর সাথে। অতনু এটাকে মন দিয়ে শুনেছিলেন এবং পরবর্তীকালে তার যে বিশাল কাজ, সেই কাজকে তিনি এগিয়ে নিয়ে গেছেন। আমি অতনুর কাছে প্রশ্ন করতে চাই, অতনু, সবাই তো গড্ডালিকার প্রবাহে চটকদারি ক্যাপশন নাম কিনতে ভালোবাসে, কেন তুমি আত্মপরিচয় জানার জন্য এই শিকড়ের খোঁজ করতে শুরু করলে অতনু? প্রথমেই বলি, সুন্দর একটি প্রশ্ন আপনি রেখেছেন। শিকড়ের খোঁজ করা প্রত্যেকেরই উচিত, প্রত্যেক মানুষের উচিত, কারণ আমরা কার উত্তরাধিকার বহন করছি সেই তথ্য আমাদের জানা উচিত। শুধুমাত্র গতানুগতিকভাবে বা যেটা আপনি বলছেন যে গড্ডালিকা স্রোতে সকলে যেভাবে গা ভাসিয়ে এগিয়ে চলেছে,
সেইভাবে আমরা কখনো আমাদের কাজকে ভাবিনি বা নিজেকে সেই দৃষ্টিকোণ দিয়ে দেখারও চেষ্টা করিনি। আমরা চেষ্টা করেছি যে প্রকৃত যে শেকড় তার অনুসন্ধান করার। আপনি যেভাবে কিছুক্ষণ আগে বললেন মোগলমারিতে আপনার প্রথমে আসা, তারপরে পরিচয়, এভাবে বহু পর্যটক, বহু গবেষক, বহু অধ্যাপক মোগলমারিতে প্রতিনিয়ত আসেন। তাদের সাথে সময় সুযোগ অনুযায়ী আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এবং সেই রকমই একটি বিষয়, যে প্রসঙ্গটি আপনি তুলেছিলেন, এটা সবথেকে এই মুহূর্তের উল্লেখযোগ্য উদাহরণ বলে আমি মনে করি। যে দীর্ঘ প্রায় 20 বছরের অধিক হলো মোগলমারিতে প্রত্নখনন শুরু হয়েছিল 2003-4 সালে, আজ 2025। সকলেই গতানুগতিকভাবে বলে এসছেন যে মোগল এবং পাঠানের যুদ্ধে বহু মোগল সৈন্য মারা গেছে। সেই থেকে এই গ্রামের নাম বা এই স্থানের নাম মোগলমারি। প্রথম কোনো মানুষ, আপনি যিনি বলেছিলেন যে অতনু এর প্রকৃত অনুসন্ধান করা একান্তই প্রয়োজন, আমার মনে হয় না যে মোগলদের থেকে এই নামকরণ এসছে। তো সেই শেকড়ের অনুসন্ধানের নেশায়, আপনার উৎসাহে যখন প্রকৃত আমরা কাজ শুরু করি এবং পরবর্তীকালে মোগলমারিতে প্রত্নখনন করে যখন মহাবিহার এবং বিহারিকার শিল পাওয়া যায় এবং সেই শিলের পাঠোদ্ধারের পরে যখন বুঝতে পারা যায় যে কোনো শিলে রয়েছে মোগলারি, কোনোটাতে রয়েছে মোগলাইকি বা মোগলায়া, তো এই নামগুলির যখন আমরা অনুসন্ধান করি তখন আমরা দেখতে পাই যে এই মোগল শব্দ বৌদ্ধ সংস্কৃতিতে বা বৌদ্ধ ইতিহাসে অতপ্রতভাবে জড়িত। একজন হচ্ছেন মহামুদগল্লায়ন, যাকে মোগলান বলে বুদ্ধ তার প্রিয় শিষ্যকে মোগলান বলেই সম্বোধন করতেন বা ডেকে থাকতেন। আর একজন হচ্ছেন সম্রাট অশোকের চিফ প্রিস্ট। সম্রাট অশোক যে তৃতীয় বৌদ্ধ সংহিতি করেছিলেন, তার চিফ প্রিস্ট ছিলেন মোগলি পুত্ততিস্য। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা যে রিজিয়নে থাকি সেটি হচ্ছে প্রাচীন তাম্রলিপ্ত। এই তাম্রলিপ্তের অশোকের একটি বড় ভূমিকা ছিল এবং একসময় এই তাম্রলিপ্ত বুদ্ধিজমের ক্ষেত্রে একটি অন্যতম কেন্দ্র ছিল। তো আমাদের এই ধারণা এই দুজন বিখ্যাত মানুষের থেকেই এই নামকরণ আসতে পারে। এবং পরবর্তীকালে যখন আমরা আইনি আকবরীকে ভালো করে অনুসন্ধান করি, সেখানে মোগল পাঠানের যুদ্ধের কথা বলা রয়েছে, মোগলমারি, তুকারু ইত্যাদি স্থানের উল্লেখ রয়েছে, কিন্তু মোগল সৈন্যের মারা যাওয়া বা মোগলদের ক্ষয়ক্ষতির কোনো তথ্য নেই। তাহলে এই যে গতানুগতিকভাবে কেউ একজন সেটাকে, তার ভাবনাকে রিপ্রেজেন্ট করেছেন এবং সেটাকে বাকিরা সেই স্রোতে গা ভাসিয়েছেন। তো প্রকৃত সেই শেকড় অনুসন্ধান করার চেষ্টা করেননি। তো সেই নেশা থেকে এই কাজের সাথে যুক্ত থাকা, ভালোবেসে যুক্ত থাকা, যে কথাটি বললেন নামের জন্য বা ওই ব্যাপারে নয়, নিজের শেকড়কে অনুসন্ধান করার নেশা আজও রয়েছে এবং সেই কাজেই আজও নিজেকে অতপ্রতভাবে যুক্ত রাখার চেষ্টা করেছি। ঠিক। আমি আর একটা প্রশ্নে আসি। প্রশ্নটা ক্রিটিক্যাল হলেও তোমার ক্ষেত্রে ক্রিটিক্যাল নয়, কারণ তুমি ছোটবেলা থেকেই মনে করো যে আমি একটি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছি, কিন্তু এই যুবক বয়সে তোমার সামাজিক কাজকর্ম করতে গিয়ে, বিশেষ করে ওই যে ঢিবিটা, তখন তো এইভাবে আবিষ্কার হয়নি, ওই ঢিবিটার উপরে যে ক্লাবটা, সংস্থাটা প্রতিষ্ঠা করার পরে তোমার মনে হয়েছে এটা যেন কোনো একটা মানে অতীতের কোনো একটা টান রয়েছে, যেটার সঙ্গে বুদ্ধ সংস্কৃতির, বুদ্ধ ঐতিহ্যের মিল আছে। কি করে একটি হিন্দু সংস্কৃতি থেকে বাইরে এসে এই বুদ্ধ সংস্কৃতির দিকে তোমার মনটা আস্তে আস্তে চলে এলো? অতনু, প্রথমত বলি যে শিক্ষা বা জ্ঞানের ক্ষেত্রে জাত ধর্ম কোনো কিছুই আমার কাছে বিশেষ কোনো মূল্য রাখে না, কারণ জ্ঞানের কোনো পরিধি নেই, সীমা নেই এবং সেখানে জাতের কোনো জায়গাও নেই। যেটি বিষয় আপনি বললেন যে হরপ্রসাদ, মহামহিম হরপ্রসাদ শাস্ত্রী থেকে বহু বিখ্যাত মানুষ যারা বিভিন্ন সময় বলেছেন যে ভারতবর্ষের ভূমিতে এক সময় বুদ্ধিজমের যে একটা বিশেষ প্রভাব ছিল এবং কাশ্মীর টু কন্যাকুমারী বলতে গেলে মাটি খুঁড়লেই এই স্থাপত্য বা সভ্যতার নিদর্শন আমরা পাই। আমরা যখন মোগলমারিতে, আমার জন্ম, আমি মোগলমারির ভূমিপুত্র। মোগলমারিতে বিভিন্ন সময় বিভিন্ন রকম গবেষকরা, বিভিন্ন সময় যখন খনন কার্য হয়েছে, বিভিন্ন গবেষকরা এসছেন এবং ধীরে ধীরে যখন মাটির এক একটি স্তর উন্মোচন হয়েছে, এক একটি সভ্যতার আমাদের সামনে উন্মোচিত হয়েছে, সেই সভ্যতাগুলিকে যখন আমরা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করার চেষ্টা করেছি, তখন এটুকু আমরা বুঝতে পেরেছি যে এই যে এলাকা,
এই এলাকা একসময় বুদ্ধিজুমের প্রভাব ছিল, বহু মানুষ এখানে একসময় অবস্থান করতেন, একটা বৃহৎ সেটেলমেন্ট ছিল। কালের নিয়মে সেটা কোনো ধ্বংসযজ্ঞের কারণে হতে পারে, সেটা রাজনৈতিক অস্থিরতার কারণে হতে পারে, সেটা পরিবেশগত কারণে হতে পারে। সময়ের সাথে সাথে সেই পরিবর্তনগুলি এসছে এবং পরবর্তীকালে আজকে মোগলমারি বৌদ্ধ শূন্য পুরো গ্রাম বলতে গেলে এই মুহূর্তে হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা বেশি থাকেন, কিন্তু প্রত্যেকেই অন্তর থেকে তার শেকড়কে ভালোবাসেন, তার ঐতিহ্যকে ভালোবাসেন, তাকে আগলে নিয়ে তারা চলার চেষ্টা করেন এবং সেটাকে নিয়েই তারা গর্ব করেন। কারণ আমরা মোগলমারির মানুষ এটুকু বলি, প্রত্যেককেই যারা বলেন আপনারা কি ধর্মের বা কি জাতিতে বিলং করেন, আমরা বলি উই আর অল হেরিটেজ বুদ্ধিস্ট, আমরা প্রত্যেকেই হেরিটেজ বুদ্ধিস্ট। এবং আমাদের আমাদের এটাই আমাদের পরিচয়, এটাই আমাদের গর্বের বিষয়, এটাই আমাদের অহংকারের বিষয়। কারণ হচ্ছে যে আমরা আমরা প্রকৃত যে সত্য সেটা আমরা একদম বিজ্ঞানসম্মতভাবে আমরা প্রত্ন খননের মাধ্যমে সেই সত্য উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং এখনো সেই কাজ চলছে। তাহলে সেই সত্যকে তো অস্বীকার করা যায় না। এইখানেই প্রশ্নে আসি যে মোগলমারিতে কাজ করতে গিয়ে তুমি একেবারে ওতপ্রোত ভাবে এই খনন কার্যের সঙ্গে এবং অশোক দত্তের সঙ্গে বিশেষ করে তোমার একেবারে ওতপ্রোত সম্পর্ক ছিল। সেই যুগের সন্ধান করতে গিয়ে তোমরা যেটা পেয়েছো, আমি তো অবাক হয়ে গেছি ওখানে গিয়ে, যে একেবারে প্রাচীন প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ, চালকলিক স্তর পেরিয়ে তোমরা পেয়েছো এই যে মোগলমারির সন্ধান। অর্থাৎ ওই পাশে যে সবর্ণখা নদীটি, যার নাম সুবর্ণ রেখা নাম হয়েছে, সেই সবর্ণখা নদীটির পাড়ে গড়ে উঠেছে এই রকম একটি অনন্য সভ্যতা। এতে কি মনে হয় না যে ভারতের যে মানব প্রজাতির বিবর্তন ঘটেছে তা ধীরে 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 এই বৌদ্ধ সভ্যতায় বা বৌদ্ধ ঐতিহ্যে এসে মিশেছে? অতনু, মোগলমারি এই প্রত্ন খননের আগে তো একটি অখ্যাত গ্রাম ছিল, এর প্রকৃত ইতিহাস কারোরই জানা ছিল না। এবং আমরা যারা মোগলমারিতে জন্মেছি বা মোগলমারির অধিবাসী, আমাদেরও জানা তো দূরের কথা, আশেপাশের মানুষ বা গবেষকরা এই বিষয়ে কোনো ধারণাই ছিল না। আর প্রত্ন খননের মধ্য দিয়ে এই বিষয়টি প্রমাণিত যে মোগলমারি একটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, যে হঠাৎ করে এখানে একটি বৌদ্ধ সভ্যতা গড়ে উঠেছে এরকম বিষয় নয়। আপনি যেটি বললেন যে পুরাতন প্রস্তর যুগ, নতুন প্রস্তর যুগ, তাম্রাশীয় যুগ এবং একটা ধারাবাহিক সভ্যতার নিদর্শন আমরা পেয়েছি। এবং আজকের আধুনিক সভ্যতাও মোগলমারির যে বিভিন্ন স্থান যেখানে প্রত্ন খনন হয়নি সে তার উপরে আজকের আধুনিক সভ্যতাও বিরাজমান। সেই মাটি খুঁড়লে সেখান থেকেও আমরা সেই প্রাচীন সভ্যতার নিদর্শন পাচ্ছি। যেভাবে পুরাতন প্রস্তর যুগের বিভিন্ন হাতিয়ার যেগুলো থাকে, প্রত্ন বস্তু যেগুলো নব্যপ্রস্তর যুগ বলুন, তাম্রাশীয় যুগ বলুন, অতএব সভ্যতার যে পরিবর্তন ঘটেছে তার দু তিনটে নিদর্শন আমরা যেমন পুরাবস্তু থেকে পাচ্ছি, আমরা মাটির বিভিন্ন স্তর থেকে পাচ্ছি। এবং মানুষ ধীরে ধীরে, আপনি পুরাতন প্রস্তর যুগ বা নতুন প্রস্তর, ওই সময় তো আজকের যে আমাদের এই জাতপাতের বা এই ধর্মের তো কোনো অবস্থান ছিল না। মানে মানুষ ধীরে ধীরে তার যে মন মানসিকতার সভ্যতার পরিবর্তন, যেটা বলছি, বিবর্তনের সাথে সাথে মানুষ যাকে পেয়েছে তাকেই আগলে ধরে এগিয়ে চলার চেষ্টা করেছে। কারণ আমরা অতীব সাধারণ মানুষ, আমাদের কাছে আমরা আবেগতাড়িত মানুষ, প্রত্যেকের মধ্যে আবেগ রয়েছে। তো আমরা কি করি, যে বিষয়টা আমাদের কাছে সহজে পৌঁছায় আমরা তাকেই আগলে বা আঁকড়ে আমরা এগিয়ে চলার চেষ্টা করি। তো মোগলমারিও সেভাবেই, আজকে শুধু মোগলমারি বলবো না, প্রাচীন দন্তপুর, একসময় আপনি জানেন যে কলিঙ্গের রাজধানী ছিল এই প্রাচীন দন্তপুর, আজকে দাঁতন বা মোগলমারি সন্নিহিত এলাকা। এটা মানে লিটারেচারেই ছিল, আমাদের কিছু ইতিহাস গ্রন্থে ছিল। মোগলমারির খনন সেই সত্যকে অনেকটাই প্রতিষ্ঠা করেছে। আগামী দিনে প্রত্ন খনন তাকে আরো বেশি করে মজবুত করবে বা সুদৃঢ় করবে বলে আমাদের বিশ্বাস। এবং মুখ্য যে বিষয়টি আপনি বললেন যে সভ্যতার পরিবর্তনের সাথে সাথে যে আমাদের যে যখন বৌদ্ধ সভ্যতা এখানে গড়ে উঠেছে, বিহার মহাবিহার গড়ে উঠেছে, অর্থাৎ এখানে একটা শিক্ষার আঙিনায় মানুষ নিজেকে ধীরে ধীরে অতপ্রতভাবে যুক্ত করার চেষ্টা করেছে। অতএব এটি লক্ষণীয়ভাবে একটা পরিবর্তন আমরা দেখতে পাই যে অতীতের ওই পুরাতন প্রস্তর যুগ থেকে বৌদ্ধ সভ্যতা বা তার পরবর্তী কাল পর্যন্ত প্রত্যেকেই মানে শিক্ষাকে ভালোবেসেছেন। এবং এই বিহার বা মহাবিহারগুলি গড়ে ওঠার পরে মানুষ
সেই সমস্ত বিহার মহাবিহার গড়ে ওঠার ক্ষেত্রে যেমন সহযোগিতা করেছেন এবং সেখান থেকে জ্ঞান অর্জনের জন্য বা তার জীবনকে সুন্দরভাবে পরিচালনার জন্য যে শিক্ষার একান্তই প্রয়োজন সেটা উপলব্ধি করেছেন। তাই এই বিহার বা মহাবিহার শুধু এই 200 বছরের নয়, আপনি জানেন যে খ্রিস্টীয় পঞ্চম ষষ্ঠ শতক থেকে শুরু করে একাদশ দ্বাদশ শতক পর্যন্ত এই দীর্ঘ সময় ধরে এখানে বিহার বা মহাবিহারগুলি অর্থাৎ বৌদ্ধ ঐতিহ্য বিরাজমান ছিল। ঠিক ঠিক ঠিক। অতনু, ওই যে মোগলবাড়ি যে মহাবিহারটি, সেই মহাবিহারটি যে লোককাহিনীর সঙ্গে যুক্ত হয়ে পড়েছিল, সখী সোনার ঢিবি। এই সখী সোনার ঢিবি নামে দীর্ঘদিন থেকে তোমরা ছোটবেলা থেকে এই গল্পটা শুনে এসেছো। আমার দর্শক কিন্তু এই গল্পটা জানে না, কারণ এই গল্পটার জন্যেই ওই যে মোগলমারি বিহারের মানে ব্যাপ্তিটা ঘটেছে, নাগরিক সমাজের কাছে পৌঁছেছে ওটা সখী সোনার ঢিবি হিসাবে, এবং তার সঙ্গে গল্প উপগল্পের মিশ্রণ ছিল। এটা যদি তুমি একটু জানাও যে ওই সময় এই খনন কার্য করার আগে ওখানে কি অবস্থা ছিল। খনন কার্য করার আগে আপনি যদি দেখেন, আমি একটু পেছনের দিকে গিয়ে এই তথ্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে আর্কিওলজিক্যাল সার্ভে অব ময়ূরভঞ্জ, নগেন্দ্রনাথ বাসু, তিনি মোগলমারির এই সখীসেনা মাউন্ডের কথা বা সখীসেনা ঢিবির কথা তার আর্কিওলজিক্যাল সার্ভে অব ময়ূরভঞ্জের রিপোর্টে বা তার গ্রন্থে তিনি উল্লেখ করেছিলেন। এবং তার সেই আর্কিওলজিক্যাল ইনফরমেশন অনুযায়ী মোগলমারিতে একটি মাউন্ট রয়েছে যার নাম সখীসেনা মাউন্ট, এবং গ্রামের অভ্যন্তরে রাজা বিক্রমজিতের প্যালেস রয়েছে। পরবর্তীকালে বিভিন্ন সাহিত্যিক যে সোর্স, সাহিত্য সব ক্ষেত্রে হয়তো ইতিহাস নয়, কিন্তু অতীতের সাহিত্যই ইতিহাসের আকর হয়ে কাজ করত, কারণ সাহিত্য থেকেই সেই সমস্ত তথ্যগুলি পাওয়া গেছে বহু ক্ষেত্রে, এবং পরবর্তীকালে হয়তো এই প্রত্নখনন বলুন বা অন্যভাবে গবেষণা করতে গিয়ে সেই তথ্যগুলিকে আমরা প্রতিষ্ঠা করতেও পেরেছি। তো সেক্ষেত্রে দেখা যায় যে পাল যুগের শেষের দিকে এই এলাকায় দুজন বিখ্যাত রাজা ছিলেন, ইন্ডিপেন্ডেন্ট কিং বা সামন্ত রাজা যাদেরকে বলা হয়। একজন হচ্ছেন বিক্রম কেশরী এবং একজন হচ্ছেন কর্ণকেশরী। মোগলমারি এলাকাতে নাম পাওয়া যায় বিক্রম কেশরী, বা কেউ কেউ বলেন বিক্রমজিৎ। তারই কন্যা ছিলেন সখী সেনা, এবং সখী সেনার অধ্যয়নের কেন্দ্র ছিল এই সখী সেনা ঢিপি বা সখী সেনার পাঠশালা বলে পরিচিত যে মাউন্টটি, যেখানে আজকের একসাথে একটি বিহারিকা এবং একটি মহাবিহার পাওয়া গেছে প্রত্নখননের মধ্য দিয়ে। এবং সেই রাজার যে কন্যা সখী সেনার সাথে তার মন্ত্রী পুত্র অহিমানিকের, কোটাল পুত্র অহিমানিকের একটি প্রণয় ঘটিত কাহিনী রয়েছে, জনশ্রুতি রয়েছে, বা এটি রূপকথা বা কিংবদন্তি হিসেবে এলাকার মানুষের হৃদয়ে থেকে গেছে। এবং সেই অনুযায়ী এখানে দেখা যায় যে এই অহিমানিক এবং সখী সেনার মধ্যে প্রণয় ঘটিত একটি সম্পর্ক তৈরি হয়, এবং পরবর্তীকালে রাজার ক্রোধে কারণে অহিমানিক সখী সেনাকে ছেড়ে দিয়ে তিনি এই স্থান নিজে বাঁচার জন্য, নিজের আত্মরক্ষার জন্য এই স্থান ত্যাগ করে অন্যত্র চলে যান। এই সুবোধ ঘোষের সখী সেনার পাঠশালাতেও আমরা পাই। তো সেখানে দেখা যাচ্ছে যে পরবর্তীকালে এই সখী সেনা মাউন্ট আদতে সখী সেনার পাঠশালার কোনো নিদর্শন নয়, বৌদ্ধ বিহার বা মহাবিহার হিসেবে সেটি উন্মোচিত। এটা ধারণা যে এটার সাথে একটু যদি আমরা খুব সাধারণভাবে ব্যাখ্যা করতে চাই, যে প্রকৃতপক্ষে এই স্থান ছিল একটি শিক্ষার কেন্দ্র, যেটা বিহার বা মহাবিহার বলা যায়, বিশ্ববিদ্যালয় কলেজ ইত্যাদি ভাবেই যদি আমরা বলি, যেটা পরবর্তীকালে পাঠশালা। অর্থাৎ ওই সখী সেনার কাহিনী যদি সত্যি বাস্তব হয় তাহলে হয়তো ছিল, যেটা কালের নিয়মে ধ্বংস, তার কোনো প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া যায়নি, অথবা জনশ্রুতি বা কিংবদন্তি অনুযায়ী যে এই স্থান একটি শিক্ষার কেন্দ্র ছিল, যাকে একটি রূপকথার গল্পের সাথে মুড়ে মানুষ সেটাকে নিজেদের মধ্যে বা লোকমুখে সেটা প্রচারিত হয়েছে, এবং সেটা পরবর্তীকালে একটা কিংবদন্তি কাহিনী হয়ে থেকে গেছে। বেশ বেশ বেশ। আমার অন্যান্য প্রশ্ন হচ্ছে যে, ধরো এই যে আমরা দেখেছি যে উড়িষ্যার জাজপুর থেকে একেবারে চট্টগ্রামের রাঙামাটি পর্যন্ত মাটির নিচে ঢাকা পড়ে আছে হাজার হাজার বৌদ্ধ স্মারক। এর অনেক জায়গায় তুমি ভ্রমণ করেছো এবং জাতীয় আন্তর্জাতিক স্তরে তোমার অভিজ্ঞতা তুমি উপস্থাপন করেছো। কেন করেছো এসব?
তোমার কি মনে হয়েছে যে আগামী প্রজন্মের মানে কোনো ধরনের উন্নতি হবে এই কিছু করে, এই সব প্রচার টোচার করে? প্রচার তো পরের বিষয়। আপনাকে যদি খুব মানে আমার আবেগ দিয়ে একটি বিষয় আপনার সামনে তুলে ধরতে পারি বা দর্শকদের জন্য, হিউয়েন সাং বা ফাহিয়েন যখন ভারত পরিভ্রমণে আসেন, তখন একজনের কাহিনী হচ্ছে ভ্রমণ কাহিনী ফোক ওয়াকিং এবং অপরজনের সিইউকি। নিছকই ছিল ভ্রমণ কাহিনী, কিন্তু আজ তা ইতিহাসে পরিণত হয়েছে। আজ ভারতবর্ষের বৌদ্ধ ঐতিহ্য, বৌদ্ধ ইতিহাস, বৌদ্ধ সংস্কৃতি, বৌদ্ধ সভ্যতা নিয়ে যদি আমাদের আলোচনা করতে হয়, আমরা ফাহিয়েন হিউয়েন সাংকে বাদ দিয়ে আমরা এই আলোচনা করতে পারি না। এবং আমরা খুঁজে বেড়ানোর চেষ্টা করি যে আদতে হিউয়েন সাং এখানে এসেছিলেন কি, সেই ধরনের কোনো তথ্য কি তার সিইউকিতে রয়েছে, বা না থাকলেও কোনোভাবে আমরা জুড়ে দেওয়ারও চেষ্টা করি, সেই প্রমাণও কিছু কিছু ক্ষেত্রে পাওয়া গেছে। সে প্রমাণও তো কিছু আমাদের সামনে রয়েছে যে ফাহিয়েন যে জায়গায় অবস্থান করছিল, অনেকে মনে করছেন যে ওই গ্রামটি যেখানে এখনো সেই জটা জুটোধারী, সেটা জটা জুটোধারী না, পেছনে যে বাস্কেটটা নিয়ে ঘুরে বেড়াতেন চীনা পরিব্রাজকরা, সেই বাস্কেটেরই একটা রূপ, সেই বাস্কেটের রূপ পড়ে আছে এখনো, অর্ধ ইয়েতে পড়ে আছে। লাস্ট যখন আমরা ওখানে গেছি তখন একটু খারাপ লেগেছে, তার উপরে গৈরিক বসন জড়িয়ে একটা শিবের ত্রিশূল। শিক্ষা বা জ্ঞানের যখন মানুষের অভাব থাকে, প্রকৃত অ্যাওয়ারনেস যখন না থাকে, মানুষ যখন সেই বিষয়টা না জানে, তখন এই ধরনের কাণ্ডগুলি ঘটতে থাকে। আপনি যখন এই তথ্য বললেন, আমি জাস্ট এখানে একটি সংযোজন করি। আমি রিসেন্টলি বিহারের একটি জায়গা লরিয়া নন্দনগড় গেছিলাম। এই লরিয়া নন্দনগড়ে অশোকান একটি পিলার রয়েছে, যেটাকে ধর্ম অনুশাসন স্তম্ভ বলা হয়, এবং বৈশালীর মতো একটি সিংহের ওখানে একদম ওই পিলারের ওপরের অবস্থান রয়েছে। 2-4 জন স্কুলের বাচ্চা তারা ওখানে সকালে জল দিয়ে ফুল দিয়ে পুজো করতে এসেছে। আমরা যারা গবেষণার কাজে গেছি, আমরা সেই স্কুলের ছোট ছোট বাচ্চা, কেউ 2তে পড়ে, কেউ 3তে পড়ে, তাদেরকে যখন আমরা জিজ্ঞেস করলাম যে তোমরা এই স্থানটিতে পুজো করো কেন, তখন বলছে যে এটি হচ্ছে হনুমানের লাঠি। হনুমান যখন অযোধ্যা থেকে লঙ্কাতে উড়ে গেছিলেন, তখন তার লাঠিটি এখানে ফেলে দেন এবং সেটি এখানে গেঁথে যায়। তখন সেই 3-4 জন বাচ্চাকে নিয়ে আমরা তাদেরকে প্রকৃত ইতিহাসটা তাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং তাদেরকে দেখাই যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তার প্রবেশ পথে একটি বোর্ড লাগিয়ে তার বিষয়বস্তু সেখানে উল্লেখ করেছে, লিখেছে। এবং সেই বাচ্চাগুলি সেই তথ্যটি জানার পরে সত্যি অবাক হয়েছে যে আমাদের কাছে এই বিষয়টি অজানা। আমরা যখন তাদেরকে জিজ্ঞেস করি যে তোমরা এই তথ্যটি পেয়েছো কোত্থেকে, তখন তারা বলে যে আমরা আমাদের মায়েরা বা আমাদের বাবা বলেছে যে এটি একটি পুজোর স্থল এবং পুজো করতে হবে। তো যাই হোক, আমাদের মনের মধ্যে একটু আনন্দও ছিল যে ঘুরপথে হলেও যে এই স্থানটির প্রতি, যে স্থানটির যে পবিত্রতা, স্থানটির যে ঐতিহ্য, হয়তো তার মধ্যে সেই অজ্ঞতা রয়েছে, সে সঠিক তথ্য জানে না। সেই বাচ্চাটি কারুর মুখ থেকে শুনে সে অতি উৎসাহে সেই কাজটি করছে, কিন্তু কোনোভাবে সেই স্থানটির প্রতিও শ্রদ্ধা নিবেদন করছে, যেটি দেখে খুব ভালো লাগছিল। আপনার এই তথ্যের বিষয়ে আমি বলি যে আপনি যেটা বলছিলেন যে জাজপুর থেকে শুরু করে চট্টগ্রাম, একাধিক বিহার, এতগুলি জায়গা পরিভ্রমণ বা আমার যেটুকু সুযোগ হয়েছে, আমার সাধ্য এবং সীমার মধ্যে দেখার সুযোগ হয়েছে, আগামীতেও ইচ্ছে রয়েছে, সুযোগ হলে নিশ্চয়ই হবে। আপনি ভাবুন যে পালরা প্রায় 50টি বিশ্ববিদ্যালয় মোটামুটি গবেষকরা বলেছেন যে যারা নির্মাণ করেছিলেন, যার মধ্যে পাল রাজা ধর্মপালের বিক্রমশিলা মহাবিহার, সোমপুর মহাবিহার, এত বড় বড় ইউনিভার্সিটি যেখানে ছিল, যেখানে সারা বিশ্বের মানে পণ্ডিতেরা এখানে অধ্যয়নের জন্য আসতেন। অতীশ দীপঙ্কর, নাগার্জুনের মতন, নালন্দার কথা যদি বলা যায়, এই সমস্ত বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। যে অতীশ দীপঙ্কর পরবর্তীকালে টিবেটে গিয়ে বৌদ্ধ ধর্ম প্রচার করেছেন, যেখানে সারা বিশ্ব, যেখানে ভারতে এসে ভিড় জমাতো, যখন কেমব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ড এইসব ইউনিভার্সিটি যখন নির্মাণ হয়নি, তখন ভারত ছিল জ্ঞান শিক্ষার একদম প্রাণ কেন্দ্র। আজকে সে জ্ঞান কোথায় হারিয়ে গেছে, সত্যি বিস্মিত হওয়ার মতন। আজকে আমরা ভারতবাসী, একসময় সারা বিশ্ববাসী যখন ভারতে ভিড় জমাতো, আজকে আমরা ভারতবাসীরা কেমব্রিজ বা ওই লন্ডনের বড় বড় বিশ্ববিদ্যালয় বা আমেরিকান বড় বড় ইউনিভার্সিটিতে না পড়লে আমাদের ঠিক যেন জায়গাটা ঠিক
তৈরি হয় না, আমাদের পরিবার পরিজনরা তাকে নিয়ে খুব একটা আনন্দ উপভোগ করেন না, এবং খুব ঘুরিয়ে বলেন, দেখ ওর ছেলেটি আমেরিকা লন্ডনের বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়ে, তুই ভারতবর্ষের এই এই ইউনিভার্সিটিগুলোতে পড়িস। কিন্তু এটা আমরা ভুল যে একসময় এই বিশ্ববিদ্যালয়গুলিতে পড়ার জন্য বিশ্ববাসী যেখানে ভিড় জমাতো, যখন এই বিশ্ববিদ্যালয়গুলি আজকের বিখ্যাত যেগুলিকে বলা হয়, যেগুলির নির্মাণই হয়নি, যেগুলির কোনো গুরুত্ব ছিল না, আজকে আমরা জ্ঞান এবং শিক্ষার জায়গা থেকে কোন জায়গায় সরে গেছি, যেটা আমাদেরকে সত্যি ভাবিয়ে তোলে, আমাদেরকে মানে সত্যি কথা ওই ভাবতে হবে, ভাবা প্র্যাকটিস করতে হবে। দুঃখের বিষয় যে অতনু, তুমি এটাও জানো যে এই সমস্ত বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলো ধ্বংস হয়েছে। তুমি তোমার এই যে বইটি, এই বইটির মধ্যে মিশ্র সংস্কৃতির একটা বিষয় রেখেছ, মিশ্র সংস্কৃতির কথা বলেছ। এখন আমাকে বলো দেখি যে এই যে মিশ্র সংস্কৃতির যে নিদর্শনগুলো পাওয়া যাচ্ছে, সেটা বৌদ্ধ সংস্কৃতি আমরা দেখেছি যে বিবর্তনের ধারায় বৌদ্ধ সংস্কৃতি আদিবাসী সংস্কৃতির পরেই ঘটেছে বৌদ্ধ সংস্কৃতি। সেই এটাও একটা মিশ্রণ। এই যে বৌদ্ধ সংস্কৃতিকে ধ্বংস করে আর একটা সংস্কৃতি চলে এলো, এটার মধ্যে কি আগ্রাসনের কোনো ব্যাপার আছে? এই বৌদ্ধ সৌধ এবং বিহারগুলি ধ্বংস করলো কারা? অতনু, বিভিন্ন যে সমস্ত ভারতবর্ষের বিখ্যাত যে সমস্ত বৌদ্ধ বিহারগুলি রয়েছে, বেশ কিছু আমার সেগুলিকে নিয়ে কাজ করার বা সেগুলিকে দেখার সুযোগ হয়েছে। যে বিষয়টি আপনি বললেন, বিভিন্ন বৌদ্ধ বিহারের ধ্বংস বা তার ধ্বংসের ইতিহাস ভিন্ন ভিন্ন, এবং সেক্ষেত্রে যে আগ্রাসনের কথা বলছেন, এটা তো অবশ্যই ছিল, একটা অস্থিরতা ছিল, এবং কেড়ে নেওয়ার একটা মানসিকতা ছিল, যে সুযোগ বুঝে কেড়ে নাও। কারণ এই সমস্ত শিক্ষা কেন্দ্রগুলি একসময় মানুষকে ঠিক সুবিধাভোগীরা, তাদের ক্ষেত্রে কিন্তু তখন অসুবিধে তৈরি হয়েছে। যে আমরা চাই না মানুষ যতই অশিক্ষিত থাকবে ততই আমাদের সিস্টেম পরিচালনা করতে বেশি সুযোগ হবে। মানুষ বেশি জেনে গেলে, বেশি বুঝে গেলে তাকে নিয়ে সিস্টেম পরিচালনা করা খুবই কঠিন। এই যে আগ্রাসন, আপনি যদি আমি দু একটি উদাহরণ আপনার সামনে আমি তুলে ধরতে পারি। আমি শিরপুর গেছি, শিরপুরের একাধিক বৌদ্ধ বিহার রয়েছে, একসময় সেগুলিতে ভেঙে দেওয়া হয়েছে এবং বিভিন্ন বৌদ্ধ বিহারের মধ্যে শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে গর্ভগৃহের মধ্যে। আপনি যদি যান পুব্বারাম যেটি জেতবনের কাছে বা শ্রাবস্তিতে, যেখানে সম্রাট অশোকান পিলার লাগিয়েছেন, সেই অশোকান পিলারকে ভেঙে তাকেও শিবলিঙ্গ করে স্থানীয় মানুষেরা পুজো করেন। হয়তো স্থানীয় মানুষেরা করেন, কিন্তু এর পেছনে কোনো বড় রাজশক্তি বা বড় কোনো ক্ষমতাশালী শক্তি যুক্ত ছিল, সাধারণ মানুষরা এই কাজ করতে পারেন না। আমি কপিলাবস্তু গেছি, কপিলাবস্তুতেও একই ঘটনা দেখেছি, এবং সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই ঘটনা রয়েছে। আপনি যদি সাধারণ নালন্দা যান, নালন্দার পেছনে ওই তেলিয়া বাবার একটি মূর্তি রয়েছে, বুদ্ধের মূর্তি, লোকে তেলিয়া বাবা বলে, ইত্যাদি ইত্যাদি, একদম জলজ্যান্ত বুদ্ধের মূর্তি। বহু জায়গায় এইভাবে রয়েছে। বুদ্ধ মূর্তিকে, বৌদ্ধ ঐতিহ্যকে, বৌদ্ধ স্থাপত্যকে বিকৃত করা হয়েছে, ভেঙে ফেলা হয়েছে, সেগুলিকে অধিগ্রহণ করা হয়েছে। এই সত্য অস্বীকার করার কোনো জায়গা নেই। এটি আর্কিওলজিক্যাল এভিডেন্স রয়েছে, পুরাবস্তু রয়েছে, প্রত্নতাত্ত্বিক প্রমাণ রয়েছে, এটা একদম বাস্তবসঙ্গত। এবারে প্রসঙ্গ আসবে, আপনি যখন ওই বিষয়টি বলেছিলেন যে এই যে কাজগুলো করি, কিছু মানুষের কৌতূহল থাকে, আমরা যেরকম কৌতূহলী, আমরা অনুসন্ধান করতে ভালোবাসি। আবার কিছু মানুষের স্বার্থ থাকে, কেউ ভাবেন যে নামের কারণে এগুলো করার, কিন্তু বাস্তবে এই ধরনের কোনো ভাবনা, মানে আমরা যারা কাজ করি একা তো নয়, এই বৃহৎ কাজ কখনো এককভাবে সম্ভব নয়, একটা টিম ওয়ার্ক। এগুলি বুদ্ধ যেরকম সংঘের কথা বলেছেন, সংঘং শরণং গচ্ছামি, তো আমরা সেই টিম নিয়ে, আপনার সাথেও বহু কাজের সুযোগ হয়েছে বিভিন্ন সময়, তো সেই টিম আমরা যেভাবে কাজ করি, আমরা এটুকুই ভাবি রবীন্দ্রনাথের ওই বিখ্যাত কথা অনুযায়ী, যে ইতিহাস সত্য প্রকাশের জন্য আত্মগৌরব নয়, এখানে নিজের পরিচয়ের ঊর্ধ্বে উঠে প্রকৃত সত্য বা প্রকৃত ইতিহাসকে জনমানসে আনার, এর আলোকে আনার একান্তই প্রয়োজন। ভবিষ্যতে
মানুষের যখন ইচ্ছে হবে, আগ্রহ হবে, পরবর্তী প্রজন্ম যদি এটাকে নিয়ে ভাবতে চায়, এটাকে নিয়ে কাজ করতে চায়, তাদের কাছে এই তথ্যগুলো অনেক বেশি সুযোগ দেবে, তাদেরকে উৎসাহ দিবে আগামী দিনে আরো ভালো করে কাজ করার। আপনি ভাবুন যে বুদ্ধের 2500 বছর, বুদ্ধের জন্ম থেকে মহাপরিনির্মাণ আজকে 2500 বছর, সারা দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন স্কলার, বিভিন্ন ইনস্টিটিউট, বিভিন্ন অর্গানাইজেশন বুদ্ধিজম নিয়ে নিরলস গবেষণা, নিরলস অধ্যাপনা, অধ্যয়ন, কোনো খামতি নেই চলেছে, যেন বুদ্ধিজম একটা মিস্ট্রি। আজও বুদ্ধিজম নিয়ে কাজ হচ্ছে, যেন শেষ নেই, যেন সমুদ্র। তো সেই সমুদ্রের কণা থেকে, মানে সমুদ্রের বুক থেকে এক দুটো বালির কণা আমরা হয়তো তুলে ধরার চেষ্টা করেছি। সফলতা তো বিলকুলই পাইনি, একদম পাইনি বললেই চলে, কারণ সফলতার জন্য এগুলি করা নয়। আবার যদি মানে আমরা যদি প্রকৃত ব্যাখ্যা, আমাদের অন্তরের কথা বলতে চাই, আমাদের প্রকৃত উদ্দেশ্য এই তথ্যগুলিকে পরবর্তী প্রজন্মের জন্য সঞ্চয় করে যাওয়া, যাতে আমরা অনেক তথ্য পাইনি। আপনি যে মোগলমারির কথা বললেন, আমরা যদি ধরেই নেই সখী সেনার কাহিনীর কথা, সম্রাট অশোকের বা দন্তপুরের কলিঙ্গরাজ ব্রহ্মদত্তের, এই তথ্যগুলো আমরা পাইনি বা এই আর্কিওলজিক্যাল এভিডেন্স পাইনি, কারণ কালের নিয়মে সবকিছুই ধ্বংসপ্রাপ্ত হয়েছে। শ্রীলঙ্কান কিছু সোর্স থেকে সেগুলি পাওয়ার জন্য আমরা সেই ইতিহাসগুলোকে জুড়তে পেরেছি, সংযোজন করতে পেরেছি। তো সেই আরো কিছু বছর পরে তো এগুলি আরো ধ্বংসপ্রাপ্ত হবে। যদি এগুলোকে রেখে যাওয়া যায়, এগুলোকে সঞ্চয় করে যাওয়া যায়, তাহলে হয়তো পরবর্তী প্রজন্ম তাতে আগ্রহ দেখাবে, এগুলোকে নিয়ে আরো নতুন করে কাজ করার উৎসাহ জাগবে। এখানে মোগলমারি শুধু শেষ কথা নয়, বা আমরাই যে কাজ করছি আমাদের বিষয় নিয়ে বহু মানুষ করছেন, এবং আমরা আহ্বান করব সমগ্র বিশ্ববাসীকে যে আসুন ভারতবর্ষের প্রত্যেকটি বিহার, মহাবিহার, বৌদ্ধ ঐতিহ্য, বৌদ্ধ সভ্যতা নিয়ে আরো বেশি বেশি করে কাজ করুন। এবং যারা ভারতবাসীরা বা ভারতের বিভিন্ন গবেষকরা যারা বিদেশে গিয়েও বিভিন্ন কাজ করেন, তাদের ক্ষেত্রেও নিজেদের দেশকে একটু পিছনে ফিরে তাকাবার জন্য অনুরোধ করব, যে আমাদের দেশে বহু কিছুই এখনো লুকিয়ে রয়েছে মাটির নিচে বা এখানে ওখানে, ওগুলি সত্যি আমাদের জানা প্রয়োজন। না হলে আমরা অনেক কিছুই হারিয়ে ফেলেছি, কিছুদিনের মধ্যে আরো বহু কিছু হারিয়ে ফেলবো। না, তুমি খেয়াল করেছো যে এই যে আগ্রাসনের কথা তুমি বললে, তাতে একটা কমপ্লেক্স রয়েছে, ইনফিরিয়রিটি কমপ্লেক্স। কিরকম সেটা, যে যদি অজ্ঞাত কুলশীল কোনো গোষ্ঠী যেভাবেই হোক না কেন দেশের দখল করে, তখন সেই অজ্ঞাত কুলশীল গোষ্ঠীর মনে হয় যে আমার যে ঐতিহ্য, আমার যে ইতিহাস, এই ইতিহাসের সঙ্গে মেশাবো কি করে। অর্থাৎ এই ইতিহাসের সঙ্গে মেশাতে না পারলে তার যে মানে সত্যিকারের পরিচয়, সেই সত্যিকারের পরিচয় জনমানুষের মধ্যে বিস্তৃত হয় না। ফলে কি হচ্ছে, তারা প্রাচীন যে সৌধগুলো রয়েছে সেইগুলোকে হয় ধ্বংস করে, না হলে তাকে হাইজ্যাক করে, না হলে তাকে পরিবর্তন করে নিজেদের যে ভাবনা চিন্তাগুলোকে সেগুলোকে ঢোকানোর চেষ্টা করছে। আর এই জন্যই মিশ্র ব্যাপারটা আসছে। আমরা আগ্রাসনের কথা তুমি অনেকটাই জানো, আমি তোমাকে বলেছিলাম ইট দেখিয়ে যে অতনু, আমি কিন্তু এই ইটে গাইতির চিহ্ন দেখতে পাচ্ছি। একদম, অর্থাৎ এটি ওই কামান দিয়ে ধ্বংস হয়নি মোগলবাড়ি। যদি কামান দিয়ে ধ্বংস হতো, ওই ইটগুলো আমরা পেতাম না, ধুলো হয়ে যেত। তো আমার মনে হয়েছিল যে বাংলার কোনো একটা ইতিহাসের অধ্যায়ে এই যে ধ্বংসের কাজটা হয়েছে, যেটা আমরা খানিকটা পাই যে শশাঙ্কের সঙ্গে ওই সময় বাঙালিদের যে মানে হর্ষবর্ধনের, তুমি জানো যে হর্ষবর্ধন এক সময় এই দণ্ডভুক্তিতে তিনি রাজত্ব করেছেন, তার একটা অংশ ছিল। তোমার বইতেই সেখানে লিখেছো তুমি যে হর্ষবর্ধনের সময় এই জায়গাগুলো পুরো হর্ষবর্ধনের রাজত্বের অধীনে ছিল, এবং সেখানে শশাঙ্কের সঙ্গে হর্ষবর্ধনের যে ভয়ঙ্কর রকমের সংঘর্ষ, হর্ষবর্ধন বলে দিল ওই ভুজঙ্গকে, গৌড় ভুজঙ্গকে যদি আমি হত্যা না করতে পারি ততদিন দক্ষিণ হস্ত দিয়ে আমি খাদ্য গ্রহণ করব না। তো স্বাভাবিক কারণেই
যে এই যে জায়গাটা মানুষ ভুলে গেছে, অথবা শশাঙ্ককে দোষী সাব্যস্ত করেনি, তারও একটি কারণ হচ্ছে যে শশাঙ্কের প্রতি সবর্ণ সমাজের, তোমরা যারা গবেষক তারা দেখেছো যে না, এই শশাঙ্কের মধ্যেই যে ভয়ঙ্কর জিঘাংসা ছিল, সেই জিঘাংসা থেকেই বৌদ্ধ সংস্কৃতিকে গুড়িয়ে দেওয়া হয়েছে। এই অধ্যায়টি আরো পরিষ্কার করে এসেছে তোমার নিজের লেখা বইতে। কি বলতে চাও? এই অধ্যায়টি কিন্তু এই যে মিশ্র সংস্কৃতি এবং আগ্রাসনের একটা অধ্যায়। আগ্রাসনের যে বিষয়টি আপনি বললেন, শশাঙ্কের যে বিষয়, এই এলাকাতে প্রত্নখননে শশাঙ্কের বেশ কিছু তাম্র শাসনও পাওয়া গেছে। হর্ষবর্ধন, থানেশ্বর কিং হর্ষবর্ধনের যে ভূমিকা অপরিসীম ছিল বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে, পরবর্তীকালে এই দুই রাজার মধ্যে একটা কনফ্লিক্ট এবং ইত্যাদি ইত্যাদি ঘটনা, সবই বিষয়গুলি আমাদের উল্লেখ রয়েছে। দেখুন, এখানে কি হয়েছে, ক্ষমতার লোভ। আমরা ক্ষমতার লোভ যখন আমাকে খুব আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে, তখন আমরা দিশেহারা হয়ে পড়ি। এবং সেক্ষেত্রে দেখা গেছে যে এই যে বৌদ্ধ বিহার, যেটি আপনি বললেন যে ধ্বংসের ক্ষেত্রে গাঁইতির ব্যবহার ইত্যাদি বিভিন্নভাবে ম্যানুয়ালি এগুলিকে ধ্বংস করা হয়েছে, মোগলমারি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলি বা মহাবিহারগুলি ধ্বংসের ক্ষেত্রে এই নমুনা রয়েছে। কিন্তু সব থেকে দুর্ভাগ্যের বিষয়, আমরা এই সত্য আজকে কেন আমাদের জানতে হচ্ছে, বা আজকে আমাদের কেন সেই শেকড়ের সন্ধান করতে হচ্ছে? শেকড়ের সন্ধান তো এর আগে বহু মানুষ বহুভাবেই করেছেন। কারণ এই মানে দুর্ভাগ্যের সাথে জানাচ্ছি এটা, যে বহু মানুষ যারা এই সমস্ত কাজ করেছেন, এই প্রথম আপনার শুরুতেই যেটি ছিল, হয় গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়েছেন, অথবা নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য বেশ কিছু সত্যকে তারা চাপা দিয়েছেন, যে কারণে প্রকৃত সত্য এই গ্রন্থগুলিতে আসেনি, যে কারণে মানুষ ওই যে একটা ধুলো মাখা একটা সত্যকে বলতে পারেন বা একটা মিথ্যেকে নিয়েই এতদিন পথ চলেছেন। কিন্তু বলে যে সত্য বেশি দিন চাপা থাকে না, একদিন না একদিন বেরোবে। এই একদম আপনি যদি দেখেন যে ভারতবর্ষের বিভিন্ন বৌদ্ধ স্থাপত্য থেকে শুরু করে ভগবান বুদ্ধের যে মূর্তি, তার নাক, কান, এগুলোর উপরেই আক্রমণ করা হয়েছে এবং ভেঙে দেওয়া হয়েছে। কারণ আপনার প্রত্যেকেই জানেন যে আমরা যদি আমাদের নাক, কান, এই সব জায়গাগুলি ভাঙা সহজ, পুরো বড় মূর্তিটাকে ভাঙতে অনেকটা বেশি সময় লাগবে। এবং এই যারা আগ্রাসনকারী, তাদের মধ্যেও তো একটা ভীতি কাজ করতো। তারাও তো এই নয় যে স্বতঃস্ফূর্ত ভাবে এসে করতো, তারাও সময় এবং সুযোগের ব্যবহার করেছে বিভিন্ন, এবং এক্ষেত্রে তারা একটা চেষ্টা করেছেন বিভিন্ন সময় যে এই নাক, কান, চোখ এগুলি ভেঙে ফেললে আমরা যদি আমাদের নাক কানগুলো উড়িয়ে দিই, আমাদের আইডেন্টিটিটা সহজে মানে করা, আমাদের শনাক্ত করা খুবই কঠিন। সেইভাবে তারাও ভেবেছেন, তারাও তো বুদ্ধিমান ছিলেন, এমনি নয় যে বোকা। তারাও ভেবেছেন এই জিনিসগুলো যদি আমরা ভেঙে ফেলি, তাহলে এটা বুদ্ধের মূর্তি না অন্য কারুর মূর্তি, এটা ধরা যাবে না। হিমাচল প্রদেশের একটি জায়গাতে গেছিলাম, নামটি খেয়াল পড়ছে না এই মুহূর্তে, সেখানে ভগবান বুদ্ধের মূর্তির ওপরে শিবের মূর্তি বসানো রয়েছে, এবং সেখানে আজকের যে মহাবোধির যে কাহিনী সমস্যা যেটা চলছে, সেখানেও একটা সময় বৌদ্ধ ভিক্ষুরা এসে তার উপাসনা, তার বন্দনা ইত্যাদি করেন, এবং একটা সময় ব্রাহ্মণরা এসে শিবের পুজো অর্চনা করেন। হয়তো এইভাবেই আপনি যে মিশ্র সংস্কৃতির কথা বললেন, আগ্রাসন, ভয় ভীতি, রাজনৈতিক অস্থিরতা, পরিবেশগত সমস্যা, সবকিছু মিলে যারা আমরা সাধারণ মানুষ, আমরা তো নিরুপায়, আমরা তো সর্বশক্তিমান নই। আমাদেরকে নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে বা নিজের প্রাণ বাঁচিয়ে রাখতে ওই সমস্ত বিষয়গুলিকে মেনে নিতে হয়েছে, এবং এভাবেই মিশ্র সংস্কৃতি আজ ভারতের বুকে বংশ পরম্পরায় বা দীর্ঘদিন ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে চলে এসছে। ঠিক, মিশ্র সংস্কৃতিতে কোনো আপত্তি নেই, ভারতবর্ষের কোনোদিন ছিল না। কারণ গৌতম বুদ্ধের একেবারে যে অন্যতম যে দিশা, তার মধ্যেই ছিল বহুজন হিতায় বহুজন সুখায়। তিনি প্রথম যে ধম্ম দিশা দিয়েছিলেন, তার মধ্যে বলেছিলেন ধম্ম দিশার পরে চারত ভিক্ষবে চারিকম বহুজন হিতায় বহুজন সুখায় লোকানুকম্পায় আদি কল্যাণম মধ্যম কল্যাণম
পরিওসানায় কল্যাণম। অর্থাৎ আদি কল্যাণ তোমার ভাবনা চিন্তা যাই থাকবে না কেন, সেটা যেন কল্যাণকারী ভাবনা চিন্তা হয়। তোমার যে প্র্যাকটিস ইমপ্লিমেন্টেশন যেটা হবে, সেটা যেন কল্যাণকারী মানে ইমপ্লিমেন্টেশন হয়, এবং তার পরিওসান অর্থাৎ তার যে পরিসমাপ্তি, তার যে রেজাল্ট, সেটাও যেন কল্যাণকারী হয়। ফলে কি হচ্ছে, বহুজনকে স্বীকার করার যে একেবারে আমাদের মাটির মধ্যেই রয়েছে বহুজনকে স্বীকার করার যে বিচারধারা, কিন্তু আমাদের সংবিধানও তাই কথা বলেছে, ইউনিটি ইন ডাইভার্সিটি। সংবিধানও সেই কথা বাবা সাহেব আম্বেদকর ও সেই বিষয়টাকে সবথেকে বেশি প্রাধান্য দিয়েছেন, এবং এটাই হচ্ছে আমাদের ভারতীয় সভ্যতা এবং সংস্কৃতির মূল ঐতিহ্য, মূল ভিত। ঠিক এই জায়গা থেকে তোমাকে আমি প্রশ্ন করছি যে সবাই ভারতের যে 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 ধর্ম, সেই ধর্ম প্রকাশের জন্য সম্পূর্ণভাবে স্বাধীনতা দেওয়া হয়েছে, মৌলিক অধিকারের মধ্যে রেখেছেন বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরকে, এবং সে তার নিজের মতো করে সেটাকে ওয়ার্শিপ করতে পারবে, সবকিছু করতে পারবে। যার যা লিটল ট্র্যাডিশন গুলোকেও বাবা সাহেব গুরুত্ব দিয়ে বলেছে, লিটল ট্র্যাডিশনের উপরে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। পঞ্চম ষষ্ঠ তপশিলে লিটল ট্র্যাডিশনের কথা বলেছেন। সেখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা তো দেখছি যে রাম মন্দির তৈরি হয়েছে, একটা বিতর্কিত জায়গা, যেখানে সাকেত বুদ্ধ বিহার ছিল, 16 বছর অবস্থান করেছিলেন গৌতম বুদ্ধ ওখানে, সেটা হয়ে গেল রাম মন্দির। ঠিক আছে, তার যে পরিচালন সমিতিতে পুরো ব্রাহ্মণদের অধিকার, ব্রাহ্মণ ছাড়া অন্য কিছু নেই। যে সমস্ত গির্জাগুলো আমরা দেখি, সেই সমস্ত গির্জাতে আমরা দেখি খ্রিস্টান ফাদাররা রয়েছে এবং বড় মানুষেরা রয়েছে সেখানে। আমরা যে মসজিদগুলো দেখি, সে মসজিদ পরিচালনা কমিটির মধ্যে রয়েছে মুসলমানদের আধিপত্য, গুরুদুয়ারা সেখানে শিখদের আধিপত্য। কেবলমাত্র বৌদ্ধদের যে বিরাসত, বৌদ্ধদের যে বিশাল বড় সৌধগুলো, সেই সৌধ পরিচালনার দায়িত্ব বুদ্ধদের হাতে নেই। এমনকি যেখানে বোধি লাভ করেছিলেন গৌতম বুদ্ধ, এবং যেখানে বোধি লাভ করে তিনি বুদ্ধ হয়েছিলেন, সেই যে সৌধটি নির্মাণ করে দিয়েছিলেন সম্রাট অশোক, অত সুন্দর একটি সৌধ নির্মাণ করে দিয়েছিলেন, এবং গৌতম বুদ্ধের একটি অপূর্ব মূর্তি স্থাপন করেছিলেন সম্রাট অশোক। সেই বুদ্ধ গয়া নাম দেওয়া হয়েছে এখন সেই মহাবোধি বিহার পরিচালন সমিতিতে। বুদ্ধদের সংখ্যা কম, সেখানে যদি কোনো কিছু ফয়সালা করতে হয়, বুদ্ধিস্টরা ফয়সালা করতে পারছে না, সেখানে দখলদারি চলে গেছে ব্রাহ্মণদের হাতে। এই বিষয়টিকে তুমি কিভাবে দেখছো? যে বিষয়টি বললেন, এইটা তো আদৌ মানে আরো একটু পিছিয়ে গিয়ে দেখতে হবে যে এই মহাবোধি মহাবিহারের তো একসময় বুদ্ধদেরও কোনো জায়গা বা অস্তিত্ব ছিল না। অনাগরিক ধর্মপাল এসে তার দীর্ঘ সংগ্রাম, এবং সেই সংগ্রামের পুরো কাহিনী প্রত্যেকেরই জানা, যে সেটা পরবর্তীকালে তিনি কিছুটা অধিকার বা যতটুকু পাওয়া গেছে তিনি আদায় করেন। 1891 এ তিনি যে লড়াইটা জিতেছিলেন, 1891। এবারে পরবর্তীকালে এটা আমাদের দুর্ভাগ্যের বিষয়। আজকে আমরা যখন বিশ্ববাসীর কাছে আমাদের দেশকে প্রজেক্ট করি, আমরা লর্ড বুদ্ধের কথাই বলি। আমাদের দেশের বড় বড় রাজনেতা বা বড় বড় সচিবরা বা বিভিন্ন দেশের যারা রাজদূত রয়েছেন আমাদের দেশের হয়ে, তারাও কিন্তু বুদ্ধকেই রিপ্রেজেন্ট করে আমাদের দেশকে, মানে বুদ্ধকে তুলে ধরেই, ভগবান বুদ্ধের কথা বলেই আমাদের দেশকে রিপ্রেজেন্ট করেন। হ্যাঁ, অবশ্যই আমাদের দেশ আজকে ডাইভার্সিটি রয়েছে, বহু ধর্ম, বহু বর্ণ, বহু জাতির অবস্থান, আমাদের কোনো আপত্তি নেই। আমরা পরস্পরের প্রতি সহানুভূতিশীল, আমরা পরস্পরের প্রতি যত্নশীল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে ইতিহাসের কথা আপনি বললেন, আমি এক্ষেত্রে অন্যভাবে একটু এর উত্তর বা ব্যাখ্যা দিতে চাই। যে কথাটি আমি পূর্বেই বলেছিলাম, যে আজকের আমাদের দেশের বেশ কিছু বিখ্যাত বিশ্ববিদ্যালয় রয়েছে,
আজও দেশ বিদেশের বহু ছাত্রছাত্রী এখানে অধ্যয়নের জন্য আসেন। আমাদের দেশের অধ্যাপকরা দেশ এবং বিদেশের মঞ্চে এই বুদ্ধিজমকে কেন্দ্র করে তারা আলোকিত করে রাখেন, নিজেরাও আলোকিত হন আর দেশকেও আলোকিত করেন। এটা খুবই ভালো জিনিস। কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন সংবাদপত্র পত্রিকায় বোধগয়ার মন্দির নিয়ে যে আন্দোলনের কথা বা তার বিভিন্ন ফুটেজ আমরা দেখতে পেয়েছি, কিন্তু সেক্ষেত্রে একটি আশ্চর্যের বিষয় বা বিস্ময়ের বিষয় যে এই সমস্ত অধ্যাপকদের চরম অনীহা, এদের কোনো বক্তব্য আমরা দেখতে পাই না। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের তো বলার অধিকার আছে, এখতিয়ার আছে, আমাদের লেখার অধিকার আছে। আমাদের কথা বড় বড় জায়গায় যতটা না গ্রহণযোগ্য হবে, যারা বড় মাপের, কারণ আমরা সেই ট্রেডিশনে অভ্যস্ত, একটু বড় লোক, বড় মাপের লোক হলে আমরা তার কথা সহজে শুনি। একজন সাধারণ মানুষ যতই বলি না কেন তার গুরুত্ব সেভাবে থাকে না। আজ যদি আপনি দেখেন বড় যারা বৌদ্ধ ভিক্ষুরা বড় বড় জায়গায় গভর্নমেন্টের বিভিন্ন বড় বড় ডিপার্টমেন্টে রয়েছেন, তাদেরও খুব একটা এই বিষয়ে বলতে খুব দেখা যায় না। ভারতবর্ষে ভারত সরকার বিখ্যাত বিখ্যাত বুদ্ধিস্ট মংদের বিশেষ সুবিধে দিয়ে রেখেছেন, তাদেরকেও এই বিষয়ে খুব একটা বলতে আমি শুনিনি, হয়তো আপনি শুনেছেন কিনা জানি না। তাহলে আজকের যে মহাবোধি মহাবিহার, যেখানে ভগবান বুদ্ধের বোধি লাভের স্থান, সম্রাট অশোকের এই মন্দির নির্মাণ এবং 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 এত ইতিহাস, সেই ইতিহাসও মাটির নিচে চাপা ছিল, পরবর্তীকালে সেটা উন্মোচন হয়েছে এবং এই অনাগরিক ধর্মপাল থেকে ইত্যাদি ইত্যাদি একাধিক ঘটনাই জায়গায় ঘটেছে। তবে আমি ব্যক্তিগতভাবে আশাবাদী যে আপনি যেটা আমার কাছ থেকে জানতে চেয়েছেন আমি অবশ্যই বলছি যে আজকে যদি হিন্দু মন্দিরগুলো হিন্দুদের দ্বারা পরিচালিত হয়, আজকে যদি গির্জাগুলো খ্রিস্টানদের যারা, গুরুদুয়ারগুলো পাঞ্জাবি যারা শিখ ধর্মাবলম্বীদের দ্বারা, তাহলে এটা কেন হবে না? দেখুন, এখানে প্রত্যেকটা বিষয় আমাদের আইন, আমাদের রাজনীতি এর সাথে জড়িয়ে। কারণ আমরা যা কিছুই করতে যাই না কেন, আমি যদি এই মুহূর্তে কোনো একটি কথা বলে ফেলি, সেটাও কোনো না কোনোভাবে একটা রাজনৈতিক দুরভিসন্ধি বলে উল্লেখ করা হবে এবং কোনো না কোনোভাবে সেই বক্তব্যকে জুড়ে তাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা হবে। এই প্রবণতা খুবই খারাপ, কারণ এগুলো তো সত্য নয়। তবে মহাবোধি মহাবিহারের যে বিষয়, এটা আমি মনে করি যে এটা প্রকৃত তো বুদ্ধিস্টদেরই জায়গা, কারণ লর্ড বুদ্ধার মানে বোধি লাভের স্থান। এটা অবশ্যই মানে সারা বিশ্বের বিভিন্ন জায়গায়, আমেরিকা থেকে, লন্ডন থেকে, সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই বিভিন্ন জায়গায় এই মহাবোধি টেম্পলকে বুদ্ধিস্টদের হাতে তুলে দেওয়ার জন্য আন্দোলন হয়েছে। আন্দোলন হবে কেন? আমার তো বক্তব্য সেটাই আমি বলছি অতনু, যে আন্দোলনের প্রয়োজনীয়তা কি? আমাদের ইতিহাস যদি বলে থাকে, আমাদের ইতিহাস যদি বলে থাকে যে এই যে আগ্রাসী শক্তি, আগ্রাসী শক্তির মনের যে গঠনের মধ্যে এত হিংস্রতা যদি না থাকতো, তাহলে তুমি ভাবো, তুমি বললে যে ওটা বোধি লাভ করেছিলেন ওই জায়গাটায় গৌতম বুদ্ধ, এবং সম্রাট অশোক, সারা পৃথিবীর শ্রেষ্ঠ সম্রাট অশোক ওই সৌধটি নির্মাণ করেছেন, ওই যে মূর্তিটি, অনন্য একটি মূর্তি নির্মাণ করেছে। কতটা আগ্রাসী এবং কতটা ঘৃণা মনের মধ্যে থাকলে বিহারের রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান সেখানে বুদ্ধেরই একটি মানে ধম্ম কলস, সেই ধম্ম কলসটাকে শিবলিঙ্গ হিসাবে ঘোষণা করে দিয়ে সে গৌতম বুদ্ধের মূর্তিটাকে ঢেকে দিয়ে, গর্ভগৃহে গৌতম বুদ্ধের মূর্তিটাকে ঢেকে দিয়ে আরিফ মোহাম্মদ খান যে কোরআনে বিশ্বাস করে সে শিবের পুজো করছে। কত বড় মূর্খামি সারা পৃথিবীর চোখে! কিভাবে দেখছে মানুষ ভারতের সভ্যতাকে অতনু? কতটা! এটাই আপনাকে লরিয়া নন্দনগড়ের কথা বললাম, ওই ছোট ছোট শিশুগুলি, তারা জানে না, হয়তো তার বাবা মার মধ্যে লরিয়া নন্দনগড়ের ওই ইতিহাস জানা নেই, তাই হয়তো তার পরিবার বা পরিজনরা কারুর মুখে যেটি শুনেছেন ওই শিশুদের বলেছেন, ওই শিশুরা তা করে এসছে। আর যারা এই বড় বড় আসনে বিরাজ করছেন, তারা উচ্চ শিক্ষিত সুশিক্ষিত হয়েও তারা সেই মানে এই সমস্ত কাজ
করে বেড়ান, এটা এটা ভারতের জন্য খুবই খারাপ জিনিস। ভারতকে আজ যেখানে ভারতের মহামহিম রাষ্ট্রপতি যেখানে বসেন, আমরা দেখি তার পেছনে একটি সুন্দর ভগবান বুদ্ধের মূর্তি রয়েছে। যে আমরা ষাঁড় দেখতে পাই বুল রাষ্ট্রপতি ভবনে, যেটি রামপুরবার অশোকান পিলারে ছিল, যেটি পরবর্তীকালে দিল্লির রাষ্ট্রপতি ভবনে রয়েছে। আমরা যে আজকের আমাদের জাতীয় পতাকাতে যে অশোক চক্র লায়ন পিলারটা রয়েছে, লায়ন পিলার, সারনাথের যে লায়ন, আমরা যে সত্যমেব জয়তে লায়ন পিলারের নিচে লেখা আজকে ভারতের এমব্লেম, যেটা ভারতের এমব্লেম, আজকের যেটা অশোক চক্র সেই সারনাথ পিলার থেকে নেওয়া। তো আমরা কিন্তু বুদ্ধিজমের এই যে ইতিহাসগুলো বা ঐতিহ্যগুলোকে যতই ঢাকা দেওয়ার চেষ্টা করি, যতই কাপড় দিয়ে ঢেকে রাখার চেষ্টা করি, আমার এটুকুই বিশ্বাস, যেটা আপনাকে বললাম, আমি এটা মনেও করি যে সত্য চাপা থাকে না। হয়তো সময় লাগে, সত্য সামনে আসবেই এবং প্রকৃত সত্যের একদিন জয় হবেই। কারণ 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 সত্যের পথ যেটা সবসময় তো কুসুমাস্তীর্ণ হয় না, মাঝে মাঝে কণ্টকাকীর্ণ হয়। তাই ভগবান বুদ্ধেরও যে আমরা যে কাহিনীগুলো পড়ি, বহু জায়গায় গ্রামে ঢুকতে দেওয়া হতো না, তার চলার পথে কাঁটা বিছিয়ে দেওয়া হতো। আজকের হয়তো সেই আন্দোলনের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের চলার পথ সেটাই। দেখো আজকে এই যে মহাবিহারে মহাবিহারের মধ্যে যে ধরনের দুরাচার হচ্ছে, সেই দুরাচারের প্রতিবাদ করতে গিয়ে একজন একালের সব থেকে প্রমিনেন্ট একজন ভান্তে বিনয়াচারিয়াকে গতকাল জেলের মধ্যে যেভাবে দেখলো, সারা পৃথিবী দেখেছে। তো এখন তো সোশ্যাল মিডিয়ার মানে দৌলতে মুহূর্তের মধ্যে এটা ভাইরাল হয়ে সারা পৃথিবীর কাছে ছড়িয়ে পড়ছে যে দেখুন তাকে দড়ি বেঁধে নিয়ে আসা হচ্ছে মানে তার স্বজনের সঙ্গে দেখা করার জন্য। এ কত বড় লজ্জা আমাদের কাছে, কত বড় মানে আমরা লজ্জায় মরে যাচ্ছি যে একই কাণ্ড। যে জাস্টিস চাইছে তাকে এইভাবে নিগ্রহ করা হচ্ছে। অতনু, এটি আমি আপনি যে বিষয়টি বললেন এর সাথে আমি আরেকটি বিষয় সংযোজন করব, যে সত্যি দুর্ভাগ্যের, এ নিয়ে বলার কিছু নেই, কিন্তু ওই বলে না আমাদের গ্রাম বাংলায়, আমি তো একদম অখ্যাত একটি গ্রামের ছেলে, গ্রাম বাংলায় বলে যে ঘর শত্রু বিভীষণ না থাকলে এই সমস্ত কর্মকাণ্ড করা খুবই কঠিন। এটা গ্রাম বাংলায় যখন কিছু কথা হয়। আজ দেখুন, আমরা যারা বৌদ্ধ ঐতিহ্য, বৌদ্ধ সাহিত্য, ইতিহাস নিয়ে কাজ করি, আমরা হয়তো রিলিজিয়াস পার্ট বা ধর্মীয় ব্যাপার হয়তো এতটা অতপ্রতভাবে করার সুযোগ হয়নি বা করতে পারিনি, কিন্তু অন্যান্য ক্ষেত্রগুলোতে তো আমরা কাজ করেছি। সেক্ষেত্রে বহু মানুষের সাথে আমাদের আলাপ হয়েছে, কথা বলার সুযোগ হয়েছে, কাজ করার সুযোগ হয়েছে। আমাদের এই বৌদ্ধ সমাজে বহু সুবিধাভোগী মানুষ আছেন, এই কথাও আপনি অস্বীকার করতে পারবেন না, এবং বহু ভিক্ষু আছেন। যদি গ্রাম বাংলার ওই সহজ কথাতে বলা হয়, সুবিধাভোগী কিছু মানুষ আছেন যারা নিজেদের ওই আত্মপ্রচারের জন্য বা নিজেদের ক্ষমতার জন্য অপরকে বলি দিতে তারা এক মুহূর্তের জন্য পিছপা হন না। তো সব ক্ষেত্রে একদিকে যেমন আগ্রাসন চলছে, অপরদিকে এই মহাবিহারের বিষয় নিয়ে আমরা প্রকৃতপক্ষে ইউনাইটেড নই, প্রত্যেকে ইউনাইটেড নই। একটু আগে যেটা আপনাকে বললাম, যে সমস্ত অধ্যাপকরা বিশ্বের বাজারে গিয়ে নিজেকে আলোকিত করেন, মঞ্চে বসে বড় বড় বক্তব্য দেন, তাদের চরম অনীহা। আজকে বিখ্যাত ভিক্ষু যারা ভারত সরকারের বড় বড় পদে বসে রয়েছেন, তাদের চরম অনীহা। তো আমরা ইউনাইটেড নই। যারা শিক্ষার আলো দেবেন, যারা জ্ঞানের আলো দেবেন, তারাই আজ নীরব। তো এটা তো আজকে যে ভিক্ষুর কথা বললেন, সম্ভবত ওনার নাম বিনয়চারিয়া সম্ভবত, আমি যেটুকু জানি, উনি শুধুমাত্র আগ্রাসন নয়, এই আমরা ইউনাইটেড হতে না পারার জন্য তার ফলও ভোগ করতে হচ্ছে ওই নিরীহ একজন ভিক্ষুকে বলে আমি মনে করি। ঠিক। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ধরে আমাদের আলোচনা শুনলেন। সেই আলোচনা উঠে এলো নানা ধরনের প্রসঙ্গ। এই প্রসঙ্গের মধ্যে একটা জিনিস অন্তত আপনারা এতক্ষণ ধরে বুঝতে পাচ্ছেন যে যদিও আমি প্রথমেই বলেছি যে গড্ডালিকার স্রোতে
ভেসে যাওয়ার পরিবর্তে কিছু খ্যাপা মানুষের মানসিকতায় রয়েছে শিকড়ের খোঁজ করা, ঐতিহ্যের খোঁজ করা। সেই ঐতিহ্যের খোঁজ করা এক পাগল, একজন পাগল বলাটা অন্য অর্থে আর কি, পাগলই পাগল, একজন পাগল, একজন সত্যি সত্যি ভিক্ষু যার খিদে রয়েছে, জ্ঞান পিপাসু। এই পাগল মানে হচ্ছে জ্ঞান পিপাসু, একজন জ্ঞান পিপাসু যুব পরিব্রাজকের সঙ্গে এতক্ষণ ধরে ভয়েস অফ বহুজন থেকে আপনাদের এই যে সাক্ষাৎকার, আশা করছি ভালো লাগছে। এমন সাক্ষাৎকার অনেকবার আমরা নিয়ে আসবো আপনাদের সামনে, এবং অতনুকে এই ভয়েস অফ বহুজনের সঙ্গে থাকার জন্য অনুরোধ করে আজকে এই আলোচনা শেষ করছি। আপনারা ভালো থাকুন। আপনাকেও এবং আপনার ভয়েস অফ বহুজনের সমস্ত দর্শকদের আমার শ্রদ্ধা, আমার প্রণাম, আমার শুভেচ্ছা যে দীর্ঘক্ষণ আপনার সাথে এই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলো। এই আলোচনা আজকে আমার সুযোগ হয়েছে। আমি চাইবো যে যারা উৎসাহীরা রয়েছেন, যাদের আগ্রহ রয়েছে, প্রত্যেকেই এগিয়ে আসুন, কারণ আমাদের এই তথ্যগুলো জানার দরকার, এগুলিকে সঞ্চয় করার দরকার, এগুলিকে প্রিজার্ভ করা একান্তই প্রয়োজন। তার কারণ আমরা না হলে আমাদের যে অতীত, আমাদের ঐতিহ্যকে একদিন তখন আমাদের আফসোস করা ছাড়া আমাদের কাছে আর বিকল্প কোনো পথ খোলা থাকবে না। সবাই ভালো থাকুন, অনেক অনেক ধন্যবাদ।